এই সিপিআইএম কোর্টেও লড়ছে, মাঠেও লড়ছে, কিন্তু মানুষের মন জয় করতে পারছে না। কোথাও যেন ভোট ব্যাংকে একটা ঘাটতি রয়ে গিয়েছে। এটা তো কারণটা কি? কারণটা হচ্ছে, এটা হচ্ছে একটা বাইনারি সৃষ্টি করা হয়েছে। যে সমস্ত বাজারি মিডিয়াগুলো তারা বাইনারি সৃষ্টি করেছে যে তৃণমূলকে একমাত্র ঠেকাতে পারে বিজেপি। এই যে বাইনারি সিস্টেমটা হয়েছে এবং বিভিন্ন জায়গায় যে বামপন্থীদের বড় বড় মিছিল হচ্ছে, এমনকি আপনারা আপনাদের চ্যানেলে বা বহু চ্যানেলে আমি দেখেছি, বামপন্থী চ্যানেল হোক বা যে কোনো নিউট্রাল ছোটখাটো চ্যানেলে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন সমবায়গুলিতে বামপন্থীরা বিপুলভাবে জয়লাভ করেছেন। মানে একেবারে তাদের বিরোধী পক্ষকে শূন্যে নামিয়ে দিচ্ছেন। কিন্তু এগুলি মেন স্ট্রিম মিডিয়া দেখাবে না। মেন স্ট্রিম মিডিয়া দেখাবে যে বাইনারি, যাতে কোনোভাবে কোনো বামপন্থী রাজনীতি উঠে না আসতে পারে দক্ষিণপন্থী রাজনীতিকে টেক্কা দিতে। কেন? এরা প্রত্যেকেই দক্ষিণপন্থী রাজনীতির পৃষ্ঠপোষক, অর্থাৎ বাজারি মিডিয়াগুলির দক্ষিণপন্থী রাজনীতির পৃষ্ঠপোষক। আমি আবারও এই কথাটি বললাম। ফলে এরা কখনোই চাইবে না যে বামপন্থী মনোভাবাপন্ন দলগুলি খুব বেশি তাদের জায়গা দখল করুক। সুতরাং এই অপপ্রচারটা তারা চালিয়ে যাচ্ছে এবং এটা পুরোদস্তুর চালিয়ে যাবে বলেই আমার বিশ্বাস যে বামপন্থীরা কখনোই এই সরকারকে প্রতিহত করতে পারবে না। একমাত্র প্রতিহত করার জায়গায় রয়েছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু ভারতীয় জনতা পার্টির যে দৈন্যদশা, ভারতীয় জনতা পার্টির যে অন্তর্কলহ, সেটা তো আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। কারণ আজকে কেউ কাউকে গামছা পরা আইনজীবী বলছেন, কেউ কাউকে দেখে নেবো বলছেন। সুতরাং বুঝতেই পারছেন যে বিষয়টা কত দূর হয়েছে। অর্থাৎ শতচ্ছিন্ন অবস্থা এই প্রধান বিরোধী দল এখন যাকে বলা হচ্ছে তাদের। ফলে বামপন্থীদের সমস্ত রকম ভাবে এগিয়ে আসতে হবে এবং বুথগুলিকে নয়নের মনির মতো রক্ষা করতে হবে। স্যার, 2024 বিধানসভা নির্বাচন হবে। হুম। পশ্চিমবঙ্গে আপনার কি মনে হয় বামেরা একার পক্ষে খাতা খোলা সম্ভব যদি কংগ্রেসের সঙ্গে হাত না ধরে? প্রশ্ন আরেকটা, এই উত্তরটা আপনি আপনার মতো করেই দেবেন। আচ্ছা, বামেদের একা লড়া উচিত না জোট করে লড়া উচিত? আমি মনে করি যে যে সমস্ত জায়গায় শক্ত ঘাঁটি সেখানে জোট করে লড়াই উচিত, কারণ তাহলে ভোটটা ভাগ হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু যে সমস্ত জায়গাগুলিতে দুর্বল ঘাঁটি সেখানে কিছু জায়গায় বন্ধুত্বপূর্ণ লড়াই হতে পারে। তবে বারবার আমি আরেকবার অনুরোধ করব যে বাম নেতৃবর্গকে যে আইএসএফ কে সেখানে যেন সঙ্গে সঙ্গে পাশে রাখা হয়, কারণ তাদের বিভিন্ন জায়গায় বহু শক্ত সংগঠন রয়েছে, মজবুত সংগঠন রয়েছে। তাদের ক্ষেত্রে একটা ভালো ভোট পার্সেন্টেজ আসার সম্ভাবনা আছে, বিশেষ করে সংখ্যালঘু মহলে তাদের একটা প্রভাব রয়েছে। আর সত্যি কথা বলতে কি, আস্তে আস্তে সংখ্যালঘু মহল ঘুরতে শুরু করেছে, কারণ শোনা যাচ্ছে দীঘার মন্দিরে নাকি সংখ্যালঘু প্রবেশ নিষিদ্ধ। এই সমস্ত যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে সংখ্যালঘু ভোট ব্যাংকে ব্যাপক ধস শাসক দলের নামতে বাধ্য। এটা আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি। আর সেই সমস্ত ক্ষেত্রে যেখানে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তরবঙ্গ যেখানে, সেখানে বা আপনাকে আমি বলতে পারি শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশন, এখানে বিপুলভাবে বাম কংগ্রেস জোট জয়লাভ করছে। সুতরাং দেখা যাচ্ছে জোট জোট হলেও যে সবসময় দেখা যাচ্ছে যে কংগ্রেসের ভোট সিস্টেমের দিকে আসে না বা বামপন্থীদের দিকে আসে না, এটা সব ক্ষেত্রে ঠিক না। কারণ শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনে যে বামপন্থীরা জয়ী হয়েছেন তাদের কংগ্রেসরা ভোট দিয়েছে। আবার শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনে যে সমস্ত কংগ্রেসের আইনজীবী জয়লাভ করেছেন তাদের কিন্তু বামপন্থীরা ভোট দিয়েছেন, না হলে এটা ফলটা আসে। তা সেক্ষেত্রে মনে হয় ভোট ভাগটা আটকানোটাই আমাদের প্রথম কর্তব্য হওয়া উচিত। এবং দ্বিতীয় কর্তব্য হচ্ছে অবশ্যই আইএসএফ, যেটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, যার মধ্যে রয়েছেন পীরজাদা আব্বাস উদ্দিন সিদ্দিকী এবং ওর ছোট ভাই নওয়াজ উদ্দিন সিদ্দিকী, এদের সঙ্গে ভালো রকম একটা যোগাযোগ থেকে এবং আসন বন্টন ঠিক মতো করে তাদের সঙ্গে কথাবার্তা বলে আলোচনা করে যদি এগিয়ে যাওয়া হয়, অবশ্যই সুদূর প্রসারী ফল হবে। আরেকটা কথা, বামফ্রন্ট
বা বাম শক্তির মধ্যে প্রচুর অল্প বয়সী ছেলে মেয়েদের উদ্ভব ঘটেছে, যাদের আমি বলতে পারি যারা উদীয়মান সূর্য, এবং এটা কিন্তু বাম শক্তিকে পরবর্তীকালে নিশ্চয়ই একটা ডিভিডেন্ড দেবে, অর্থাৎ তাদের লাভ দেবে। যেমন ধরুন দেবশ্বেতা ধর, মীনাক্ষী মুখার্জি, সায়ন ব্যানার্জি, সব্যসাচী চ্যাটার্জি, বা ফেরদৌস শামীম, শামীম আহমেদ আইনজীবীদের মধ্যে, বা ধরুন আমরাও আমাদের মতো সাধ্যমতো চেষ্টা করছি। তাছাড়া অন্যান্য যারা রয়েছে যেমন প্রতিকুর রহমান, এরা প্রত্যেকেই কিন্তু বামপন্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে যেভাবে জোট বেঁধে, কাঁধে বাম লাল পতাকা নিয়ে যেভাবে তারা এগোনোর চেষ্টা করছেন, সেটা আমি মনে করি যে এটা আগামী দিনে বামপন্থাকে একটা নিশ্চয়ই ভালো ফল দেবে, এটা আমি নিজের মনে প্রাণে বিশ্বাস করি। আপনি বললেন আইএসএফ কে সঙ্গে নেওয়া উচিত, কিন্তু আমরা এর আগেও দেখেছি বিভিন্ন মহল থেকে একটা প্রশ্ন উঠেছে, আইএসএফ কি সত্যি সেকুলার দল? অনেকেই বলেছে, যেমন বিজেপির তরফ থেকে আক্রমণ এসেছে, তৃণমূলের তরফ থেকে আক্রমণ এসেছে, শুনুন, আইএসএফ দলটা নাকি মুসলমানের দল, শুনুন, মানে মুসলমানদের শুনুন, দল। তো সুতরাং একটা কথা বলি যে উনারা বলার কি, উনারা তো সবসময় বলবেন অনেক কিছু কথা, যাতে দ্বন্দ্ব লাগে, যাতে আবার ভোটটা ভাগ হয়, যাতে আমাদের ঝুলিতে কিছু ভোট আসে। কারণ চুরি করে তো একবার জেতা যায়, দুবার জেতা যায়, বারবার জেতা যায়। একসময় জনগণের রোষ এসে পড়লে তখন পালানোর পথ থাকে না। তো সুতরাং ওনাদের কথার কোনো গুরুত্ব দিতে হবে, এটা আমি এখনো পর্যন্ত ভাবতে পারি না। ওনারা কি বললেন না বললেন, বিশেষ করে চোর জুচ্চোরদের কথার গুরুত্ব যত কম দেওয়া যায় ততই ভালো। কারণ তাদের সেই সমস্ত বলার মতো জায়গায় তারা আর নেই। যে হারে দুর্নীতি, যে হারে লুম্পেনবাজি, যে হারে গুন্ডামি, আইনজীবীদের উপর পর্যন্ত আক্রমণ হয়েছে, বা বিচারপতিদের ছবিতে পরাঘাত করা হয়েছে, সুতরাং এইসব লুম্পেন বাহিনীর, তথাকথিত লুম্পেন বাহিনীর কথাবার্তা শোনার মতো অবস্থায় নিশ্চয়ই বামপন্থী বা বামপন্থা বা বামপন্থীরা কখনোই সেটাকে। যেভাবে বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, মানে বিজেপির মধ্যে দুটো দলে ভাগ হয়ে গিয়েছে, বামপন্থীদের কতটা সুবিধা করে দিল বলে মনে হয়? এটা সবাই বুঝতে পারছে, এবং আরো বুঝবে মানুষ, ক্রমশ আরো বুঝবে। কারণ দুটো দলই হচ্ছে একেবারে লুম্পেন বাহিনী। প্রত্যেকে এসছে কোন রকম ভালো কাজের জন্য না, এলোমেলো কেরোদেমা লুটে পুটে খায়, এই নীতি আদর্শ নিয়ে এসছে। সুতরাং এদের মধ্যে তো এই জিনিসগুলি থাকবেই, এবং এই জন্যই অন্তর্কলহ, অন্তর্দ্বন্দ্ব, নিজেদের মধ্যে মারপিট খেই শুরু হয়ে গেছে। কারণ এরা কিন্তু, আপনাকে একটা ব্যাপার মনে রাখতে হবে যে, আমি মনে যা স্মৃতি আছে তার থেকে বলতে পারি যে এই আরএসএস অর্থাৎ বিজেপির একটি অর্গানাইজেশন, তারাই বলেছিল যে উনি হচ্ছেন দুর্গা। তা দুর্গার সহায়তার জন্য এদেরই একাংশ বকলমে এনার হয়ে কাজ করছে। সব দলটাই কাজ চলছে, পুরো দলটাই কাজ করছে, কিন্তু এখন একেবারে প্রকট হয়ে গেছে, এখন একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে, অর্থাৎ 26 যত এগিয়ে আসছে, 2026 অর্থাৎ নির্বাচন, সাধারণ নির্বাচন, তত প্রতীয়মান হচ্ছে যে এই দলটি হচ্ছে একেবারে পুরোপুরি শাসক দলের বি টিম, বা এরা হচ্ছে শাসক দলের পরিপূরক। সেই জন্য মানুষ যদি ক্রমশ মোহভঙ্গ হয়, এবং তারা যদি তাদের ভালো মন্দ বিবেচনা করে ঠিক জায়গা মতন জায়গায় ভোটটি দিয়ে যদি বামফ্রন্টের জয়যাত্রাকে সুনিশ্চিত করতে পারেন, আপামর জনসাধারণের সেখানে মঙ্গল। নইলে তারা শাসন দেবেন চোরজোচ্চোরদের, আর তারপরে চাকরি চলে গেলে, চাকরি যোগ্য লোক চাকরি না পেলে, আমি অযোগ্য লোকের কথা এখানে ধরছি না, কারণ তারা তো প্রথম থেকেই অযোগ্য। টাকা দিয়ে চাকরি পাওয়া মানে আমি মনে করি ইট ইজ এ ক্রিমিনাল অফেন্স। তাহলে যদি যোগ্য যারা,
তাদের জন্য কপাল চাপড়াবো তাদের বাবা মা হিসাবে, এই দুটো জিনিস একসঙ্গে চলতে পারে না। এটা বহুদিন চলছে, 15 বছর ধরে চলছে। আমরা দেখলাম স্যার এই কিছুদিন আগে পেহেলগাঁওতে হামলার পরে বঙ্গ বিজেপি বিশেষ করে একটা কথা মার্কেটে রটিয়ে দিয়েছে, সেকুলার টেকুলার চলবে না। এই সেকুলারদের জন্যই আজকে যত বারবারন্ত, হুম। সেকুলারদের ওপর একটা হামলা চালানোর চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। একটা অংশের মিডিয়া সেকুলারদের মাকু টাকু বলছে, আপনিও শুনেছেন ময়ূক রঞ্জন ঘোষ। সেকুলারদের ওপরে যে হামলা, এর পেছনে কি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে? সম্পূর্ণ সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। সেকুলারিজম কথাটা উঠিয়ে দেওয়ার একটা অপচেষ্টা চলছে, যদিও এটা ভারতীয় সংবিধানের মূল ভিত্তিভূমি। আমরা যে আজকে বিভিন্ন মামলা করতে যাচ্ছি, রাজ্য সরকারের ডিআরএস অ্যালাউন্সের মামলা, দুর্নীতির মামলা, এইগুলোতে সবসময় আমরা যে কনস্টিটিউশন ফলো করি, অর্থাৎ ভারতীয় সংবিধান, সেখানে কিন্তু সেকুলারিজম অর্থাৎ ধর্ম নিরপেক্ষতা কথাটি কিন্তু অবশ্যই জল করে উল্লেখ রয়েছে। কিন্তু এইটা এক শ্রেণীর সাংবাদিক, বিশেষ করে যার নাম এইমাত্র করলেন, তিনি এটাকে যেন মনে করেন যে ভারতটা তার পৈতৃক সম্পত্তি, তিনি যাকে খুশি বার করে দেবেন। তাহলে তো সেক্ষেত্রে কিছু বলার নেই। আগে তৃণমূল তো নিজেরাই বলে যে আমরা সেকুলার, তাহলে তো এদেরকে ধরে আগে বার করা উচিত। কারণ এদের এমনকি স্বয়ং যিনি প্রশাসনিক প্রধান রয়েছেন তাকেও, তাই সেই সমস্ত করা কি তার পক্ষে সম্ভব? বিশেষ করে এখন কয়েকটি এফআইআর হওয়ার পরে দেখছি ওনার মুখে বেশ কুলুপ পড়েছে। কত দূর আর উনি তর্জন গর্জন করছেন না বলেই আমার মনে হয়।